ইনোভা একাডেমিতে স্বাগতম। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 ষষ্ঠ শ্রেণী গণিতের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টা প্রশ্ন আমরা সমাধান করে দিয়েছি, আর আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, পাটিগণিতের কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? আমরা জানি যে পাটিগণিতের প্রতীক আছে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি, আর এই অঙ্কগুলো দিয়েই সব সংখ্যা লেখা যায়। সুতরাং সঠিক উত্তর হবে 10। নিচেরটা হচ্ছে, নিচের কোনটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা বের করতে হবে। তো আগে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিই। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। তাহলে 5টা, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। এটা থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, -1 বিয়োগ করে দিই, তাহলেই আমার কিন্তু আগের সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। তা আগের সংখ্যাটা হচ্ছে এই 10,000 থেকে 1 বিয়োগ করলে হয় 9,999। সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে গ। এবার তৃতীয় নাম্বারে বলতেছে, 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি? এখন 3 অঙ্ক 11, এটা কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, যার কারণে এটা হবে না। আর 122, এটা যেহেতু 2 আছে জোড় সংখ্যা, সেহেতু এটা তো মৌলিক সংখ্যাই না, এটাও বাদ চলে গেল। 131, এইটা কি হয়? মৌলিক সংখ্যা। যে সংখ্যা ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকেই মৌলিক সংখ্যা বলে, তাই না? তাহলে 131কে কিন্তু কোনো দিয়ে ভাগ দেয় না, শুধু 1 দ্বারা এবং 131 দ্বারা ভাগ করা যায়। 111, এইটা একটু মৌলিক মনে হচ্ছে, কিন্তু 111 এটা কিন্তু মৌলিক না। আমরা যদি কি করি, সব সংখ্যাগুলো যদি যোগ করি, 1 1 1, তাহলে কত? 3 পাচ্ছি। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটাই হয়। যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে? ওই সংখ্যাটি বিভাজ্য হবে। তো সুতরাং এখানে এই সংখ্যাটির যেহেতু যোগফল বেরিয়েছে 3, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 111কে আমি 3 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 37। সুতরাং এটা বিভাজ্য হচ্ছে, এটা মৌলিক সংখ্যা না, সুতরাং এটা উত্তর হবে না। এবার 4 নম্বরে আমরা পড়ি। 4 নম্বরে বলছে কি, 1 2 3 4 6 অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? এখন 12 এর গুণনীয়ক বের করতে দিলে, মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটা, এই 1 2 3 4 6 এমন একটা আমাদের এখন গুণনীয়ক বের করতে হবে, যেটা হচ্ছে যে এইগুলো সংখ্যা দ্বারা, এই অঙ্কগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তা আমরা প্রথমে কি করে নেব, এই যে এইখানে যেগুলো অঙ্ক দেওয়া থাকবে এগুলো লসাগু বের করে নেব। তো 1 2 3 4 6, এটার লসাগু হচ্ছে 12। এবার 12 দিয়ে যদি আমরা সবগুলোকেই মানে ভাগ করার চেষ্টা করি, তাহলে এটা বিভাজ্য হবে। 12কে 1 দিয়ে যায়, 12কে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 12। তাহলে আমাদের উত্তর হবে এখানে ক। এবার 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 48 এর গুণনীয়ক নিচের কোনটি? এখন 48 এর গুণনীয়ক বের করতে বলছে, যে যেটা দ্বারা গুণনীয়ক আমরা কি, যে যেটা দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে এইখানে কি হচ্ছে, যে আমরা প্রথমেই দেখে নিই, 2 দ্বারা 48 অবশ্যই বিভাজ্য, 24 দুগুণা 48 হয়ে যাচ্ছে, সুতরাং 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। 5 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে না, সুতরাং এটা এই 48-এর গুণনীয়ক অবশ্যই না। 7, এটাও দ্বারা 48 বিভাজ্য না, সুতরাং 48 কখনো 7 কখনো 48-এর গুণনীয়ক না। সেম জিনিসটা হচ্ছে 9 দ্বারা 48 বিভাজ্য নেই, সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে 2 দ্বারা 48কে বিভাজ্য হচ্ছে। সুতরাং এখানে গুণনীয়ক হচ্ছে 48-এর গুণনীয়ক একমাত্র এখানে আসছে 2, আর বাকিগুলো কোনোটাই 48-এর গুণনীয়ক নাই। আশা করি বোঝাতে পেরেছি। এবার নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 6 নম্বরে বলতেছে যে নিজের তথ্যগুলো লক্ষ্য করো এবং গসাগুর পূর্ণরূপ কি? এখানে বলছে গরিষ্ঠ সাধারণ গুণিত, কিন্তু আমরা জানি গসাগু বলতে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক না, তাই না? তাহলে এই গুণনীয়ক,
তাহলে এটা আমাদের অবশ্যই ভুল। এটার সঠিক উত্তরটা হতো কি, এখানে যদি থাকতো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে আমরা উত্তরটা ধরতে পারতাম, কিন্তু যেহেতু এটা বলছে গুণিতক, গুণিতক মানে যেটা বেরোবে, তো এটা তো হচ্ছে না, সুতরাং এটা বাদ চলে গেল। এখন থাকতেছে কি 28 আর 48 এর সাধারণ মৌলিক গুণনীয়ক। তো 48 আর 28, এই 28 আর 48 এটার এখন আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক যদি বের করতে যাই, তাহলে গুণনীয়ক কি হচ্ছে এখানে 2। হ্যাঁ 2 কিন্তু এই 28-এর মধ্যেও আছে সাধারণ গুণনীয়ক, আর এই 48-এর মধ্যেও 2 আসছে, সুতরাং সঠিক, এটা সঠিক উত্তর। এটাকে আমরা নিতে পারি যে 2 2 2 হচ্ছে 28-এরও গুণনীয়ক এবং 48-এরও গুণনীয়ক, তার মানে এই দুইটারই, এটা দুইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার 3 নম্বরে বলতেছে কি দুইটা সংখ্যার গুণফল সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগুর সমান হবে। তা আমরা এটা তো জানি যে লসাগু গুণিত গসাগু সমান সমান ওই সংখ্যা দুইটির গুণফলের সমান হয়, সুতরাং এই উত্তরটাই সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। এই যে এখানে সঠিক উত্তরটা হচ্ছে 2 আর সঠিক উত্তর হবে 2 এবং 3 ক। এবার পরের প্রশ্নে চলে যাই। নিচের তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে বলছে কি যে একটা বিদ্যালয়ে 360 জন ছাত্র এবং 270 জন ছাত্রী আছে। কোনো একদিন 600 জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। তো প্রথমটা একটু দেখে নিই। প্রথমটা বলছে কি বিদ্যালয়ের ছাত্রী এবং ছাত্র সংখ্যার অনুপাত বের করতে বলছে। তা আগে প্রথমে আমরা ছাত্রীর সংখ্যাটা দেখে নিই। ও ছাত্র ছিল ছাত্রী ছিল কতজন, 270 জন। তাহলে আমি প্রথমে লিখে নিলাম 270, অনুপাত বের করতে বলছে ছাত্র ছাত্রীর অনুপাত, তাহলে অনুপাতে দিলাম, দেওয়ার পরে ছাত্র কতজন আছে, 360 জন, 360 জন লিখলাম। এখন এটাকে কাটাকাটি করলে 3 4 হবে, যেমন এখান থেকে 0 0 কেটে গেল। তারপরে এটাকে আমি যদি 9 দিয়ে কাটি তাহলে 3 নং 27 চলে আসবে। আবার এটাকেও যদি 9 দিয়ে কাটি তাহলে আসবে 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3:4। সুতরাং আমার উত্তরটা হচ্ছে খ। এবার দ্বিতীয় বলছে কি যে উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি। তো আমরা এখন দেখে নিই যে এখানে তো উপস্থিত বলছে 600 জন, তাই না? তাহলে অনুপস্থিত কতজন আছে আমরা একটু সহজেই বের করে নিই। আমাদের মোট ছাত্র হচ্ছে কত, 360 জন হচ্ছে ছাত্র ছিল, আর 270 জন ছাত্র ছিল। তাহলে মোট ছাত্র ছাত্রী ছিল 630 জন, আর উপস্থিত আছে 600 জন। অতএব অনুপস্থিত কতজন আছে, 630 থেকে 600 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব যে আমার অনুপস্থিত আছে 30 জন। এখন এখানে বের করতে দিয়েছে উপস্থিত আর অনুপস্থিতের অনুপাত। তো ভালো কথা, এখন উপস্থিতের অনুপাতটা কি হচ্ছে, উপস্থিত কতজন আছে, উপস্থিত আছে 6, এখানে 600 জন, 600 জন লিখলাম। তারপর অনুপাত, অনুপস্থিতের সংখ্যাটা কত, 30, অনুপাত 30। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তরটা কি বেরোচ্ছে, এটাকে 3 দিয়ে কেটে দিলাম, এখানে 1 হবে, আর এটাকে 3 দিয়ে কাটলে 20 হবে। তাহলে অনুপাতটা হচ্ছে কি 20:1। সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে খ, 20:1। এবার 9 নম্বর প্রশ্নটা বলতেছে কি যে 9:16 অনুপাতকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো ব্যস্ত অনুপাতে প্রকাশ করা বলতে কি বোঝায়, এটি রাশিটা কি হবে, অদল বদল হবে, উত্তর রাশি পূর্ব রাশি, পূর্ব রাশি উত্তর রাশি। সুতরাং এই রাশিটা এদিকে চলে যাবে আর এই রাশিটা এদিকে চলে যাবে, তাহলে এটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে এখানে আছে 9:16, তাহলে আমার হবে কি 16:9। এটা হচ্ছে সঠিক উত্তর ক। এবার দ্বিতীয়টাতে 10 নম্বরে চলে যায়। 10 নম্বরে বলতেছি কি 3:4কে শতকরায় প্রকাশ করলে কি হয়। শতকরা মানে আমরা জানি যে এখানে পার্সেন্টেজের চিহ্ন দিয়েছে 100, সুতরাং এখানে 3 আমরা কি লিখতে পারি, এই অনুপাত মানেই তো আমরা ওপর নিচে লিখতে পারি, 3/4, তাই না? এটাকে এখন কি করব, পার্সেন্টেজ দিয়ে শুধু গুণ করলেই হয়ে যাচ্ছে। তো 100 দিয়ে গুণ করে দিলাম। তো 100 দিয়ে গুণ করলে এখানে কাটাকাটি করলে কত আসছে, 75 আসছে। 4×25 100, 4×25 হচ্ছে 100, আর 3×25 75। সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে 75 এখানে বেরিয়ে এসছে। তো 75 বেরালে শতকরায় যেহেতু প্রকাশ করতে বসে, অতএব শতকরা চিহ্ন দিলাম। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এখানে 75%। এটাই হচ্ছে সঠিক উত্তর। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো করে দেব। থ্যাংক ইউ।